সুদীপ্তদা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কয়েকটা বিষয় সামনে রাখছে, যেমন প্রচুর ইলেকশন কমিশন প্রচুর আইপিএস এবং উচ্চপদস্থ অফিসারদের রদবদল করেছে বা সরিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। কি বলবেন? ঘটনা হচ্ছে যে এই আইপিএস আইএএস এর দিয়ে উনি যত রকম অন্যায় কাজ সব রকম অন্যায় কাজ করাতেন। সবচেয়ে বড় অন্যায় কাজ হলো বা আপনার চোখের সামনে যেটা সবাই দেখেছে, আমাদের আমাদের বিজেপির সঙ্গে কি অন্যায় করেছে, আমাদের লোককে ফলস কেস দিয়েছে, আমাদের লোককে জেলে পাঠিয়েছে, আমি সেগুলো নিয়ে বলছি না আপনাকে। কিন্তু অভয়ার যে কেসটা, যেখানে এই পুলিশ অফিসাররা কেউ গিয়ে ঘর ভাঙিয়ে দিয়েছেন লোক পাঠিয়ে, কেউ অভয়ার ডেড বডি পুড়িয়ে দিয়েছেন, কেউ গিয়ে ওখানে মিথ্যে কেস দিয়েছেন কোর্টে গিয়ে। আজকে এই লোকগুলোকে দিয়ে আপনার বিশ্বাস হয় যে পশ্চিমবঙ্গে কোনো রকমভাবে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব? এই লোকগুলোকে উনি বলছেন আমার লোক। আপনি জাস্ট ভেবে দেখুন, এই এই ধরনের দাগি কতগুলো পুলিশ অফিসার, তাদের উনি বলছেন আমার লোক। এই অফিসাররা মহিলাদের উপর অত্যাচার করেছে, ওই শাহজাহান তার পাশে দাঁড়িয়েছে। এই অফিসাররা শাহজাহানের জন্য কেস তৈরি করেছে সুপ্রিম কোর্টে। এই অফিসাররা শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে পাঠিয়েছে অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বালকে। এই অফিসাররা যখন নাকি ওই যে মেয়েদের পিঠে খাওয়ানোর জন্য ডাকা হয়েছিল, সেই মেয়েদের গিয়ে ভয় দেখিয়েছে। আপনার মনে হয় যে এই অফিসারদের দিয়ে কখনো সঠিকভাবে ভোট করা সম্ভব? হয়তো নির্বাচন কমিশন এদের ব্যাপারে এই রিপোর্ট পেয়েছে বলে এদের সরিয়ে দিয়েছে। এদের উনি আপনি বলছেন। আপনি ভাবুন, এই আধিকারিকদের যে আপনি বলে, তার মানুষের কাছে ভোট চাওয়ার বা আমাদের মা বোনেদের কাছে ভোট চাওয়ার কোন অধিকার আছে? কি বলবেন আপনি? আপনি কোথায় যাবেন? হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মুখ্যমন্ত্রী এক একটা কথা বলছে, যেমন ক্ষমতা কেড়ে নিয়েছে, তারপরে তিনি আরও কিছু বিবৃতিও তিনি দিয়েছেন, যে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস না থাকলে আমি আর থাকবো না। মানে কোথাও কি তিনি আশঙ্কা করছেন, মানে তিনি হেরে যাওয়ার আশঙ্কা এখন থেকেই করছেন, ভীতি? হ্যাঁ, না হয়তো কোথাও শূন্য স্টেপের হয়তো এখন। ঠিক আছে, অল দি বেস্ট। একটা সময়ের পর আমি আজকে সকালবেলা দেখছিলাম ব্যাসদেব এসছেন, পুরনো মহাভারত। ব্যাসদেব এসছেন ইয়ের কাছে, সত্যবতীর কাছে, যে মা, তো দেবশ্রী রায় যে অভিনয় করেছিলেন, যে মা তোমাকে এবার যেতে হবে, কারণ তোমাকে এরপর আর আমি তোমাকে দেখতে দেবো না। তুমি যা দেখেছো এরপর তোমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে তোমাকে মানে মুক্তির জন্য ভাবতে হবে। তা আমরাও প্রার্থনা করি যে আপনিও ঠিক যেমন একটা সময়ের পর সত্যবতী হোক বা অম্বালিকা, তাদের যেমন ব্যাসদেব নিয়ে গেছিলেন, তারা যেমন বানপ্রস্থে গেছিলেন, আপনিও বানপ্রস্থে যান। আপনাকে আর তৃণমূল কংগ্রেস করতে হবে না। রাজ্যের তো অনেক উপকার করেছেন, আর উপকারটি আপনাকে করতে হবে না। 15 বছর অনেক করেছেন। মোটামুটি এখানকার স্কুল ডুবিয়েছেন, এখানকার হসপিটাল ডুবিয়েছেন, এখানকার শিল্প ডুবিয়েছেন, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ডুবিয়েছেন। আমাদের করের টাকা কোনো ভালো কাজে না লাগিয়ে সব টাকা অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বালদের জন্য খরচ করেছেন। আপনি অনেক হয়েছে, এবার আপনি বানপ্রস্থে যান। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি সুস্থ থাকুন। আপনি কিন্তু সুদীপ্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরেও যায় বা অবসর নেয়, তাহলে তার সেকেন্ড ইন কমান্ড তো উনি তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? তিনি ক্ষমতায় থাকবেন, তিনি দায়িত্ব নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা রিগিং বুথ দখল না করে, ওনার ভবানীপুরের পাড়ায় ওখানকার যে পাড়া কমিটির ভোট আছে, ওই পাড়া কমিটির ভোটে জিততে পারেন। ওনার ভবানীপুরে যে পাড়ায় থাকে, ওই যে হরিশ মুখার্জি স্ট্রিট আছে, ওখানকার পাড়া কমিটিতে ভোটে অভিষেক ব্যানার্জি জিতে আমায় দেখিয়ে দিন যে উনি একজন বিশাল নেতা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওই পাড়া কমিটির যে ভোট আছে সেই ভোটে জিততে পারবেন অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, যে কোনো পঞ্চায়েতে যাক, পঞ্চায়েতের ভোটে জিতিয়ে দেখিয়ে দিক অভিষেক ব্যানার্জি। ও তো ফট করে জিতেছে। এবার 7 লাখ ভোটেও জিতে লোকজনকে ভয় বাড়ি থেকে বেরোতে দেয়নি, তারপর জিতেছে। ও পার্টির দায়িত্ব পেলে খুব ভালো হয়। তৃণমূল পার্টি যদি ধরুন আগামীকাল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিলে, ধরুন শোভনদেব চট্টোপাধ্যায়, কিংবা ধরুন আর কেউ দায়িত্ব নিল, ধরুন এরকম কেউ দায়িত্ব নিল, তাহলে পার্টিটার স্টিল টিকে যাওয়ার চান্স আছে। কিন্তু মমতা ব্যানার্জির পর যদি অভিষেক ব্যানার্জি উত্তরাধিকার সূত্রে তো অভিষেককে তৈরি করেছেন, তাহলে পার্টি পরের দিনই উঠে যাবে। যদি ধরুন শোভনদেব চট্টোপাধ্যায় বা কেউ যদি দায়িত্ব নেয়, সুব্রত বক্সী আছেন, হ্যাঁ, এরা যদি দায়িত্ব নেয়, তাও 2-4 বছর পার্টিটা তাও টিকে যেতে পারে। ঠিক আছে, ও সুব্রত বক্সী বা শোভনদেব চট্টোপাধ্যায় এরা যদি কেউ পার্টির দায়িত্ব নেয়, কিন্তু যদি পার্টির দায়িত্ব অভিষেক ব্যানার্জি পায়, পার্টি মোটামুটি তার পরের দিন উঠে যাবে, তারপর আর খুঁজে পাবেন না এই পার্টিকে।
ইলেকশন কমিশনের আন্ডারে পুরো বিষয়টা এখন চলছে, 2 সপ্তাহ বাকি আছে নির্বাচন হতে। এই সময় তৃণমূলের একাধিক নেতাদের দেখা যাচ্ছে রীতিমতন ভোটারদেরকে হুমকি দিতে, ভয় দেখাতে, কি বলবেন? ওই তো ভয় দেখিয়েছিল, জেলে গেছে, তারপর কি করে সে আবার জেল থেকে ছাড়া পেলো আমি বুঝতে পেলাম না। এগুলোকে এই দেখুন, এর পিছনে পুলিশ আছে বলে এরা ভয় দেখানোর সাহস পায় পিছনে। এবং আজ থেকে 5 বছর আগে আপনারা দেখেছেন যে দেবাশিস ধর, এই এখানকার যে আইপিএস অফিসার, তাকে যেভাবে পেনালাইজ করা হয়েছিল, এবং পেনালাইজ করার পর সেই লোকটার পাশে নির্বাচন কমিশন আমাদের আইন অনুযায়ী পরে আর তার পাশে দাঁড়াতে পারেনি। তো যে জন্য আজকে পুলিশ এটসেট্রা এরা ভয় পাচ্ছে এইসব হারমাদ উন্মাদদের। 1 মাস পর যখন হেরে যাবে তখন এদের আর খুঁজে পাবেন না। এবং আমি বলছি একদম খুঁজে পাবেন না এদের। একসময় এই বৈষ্ণব ঘাটা বাটুলি, তারপর এই এখানে একটা ইয়ে ছিল আপনার কি বলে, একটা বিউটি পার্লার ছিল। বিউটি পার্লারে একটি মেয়ে ছিল, মেয়েটি খুনি, ছোট ছোট করে চুল কাটতো। সে মেয়েটিকে এখানকার বাইক নিয়ে ঘুরে বেড়াতো, মেয়েটিকে সবাই ভয় পেত। মেয়েটি 3 থেকে 4 বার মমতা ব্যানার্জির গাড়ি, তখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, রেলমন্ত্রী, মমতা ব্যানার্জির গাড়ি আটকে মমতা ব্যানার্জিকে পর্যন্ত অপমান করেছে, এত তার দাপট ছিল। 2011-র পর সেই মেয়েটি এখান রাজ্য থেকে পালিয়ে গেছে, অন্য কোনো স্টেটে এখন থাকে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরাও সেরকম রাজ্য থেকে, এরা 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 তো আরো শেয়া না, এরা অন্যান্য জায়গায় বাড়ি টাড়ি করে বসে আছে। যেমন এই ব্রাত্য বসুর সঙ্গে দেখবেন একটা ফটো আছে একটি হারমাদের, সে ওই বসে পান্তা ভাত খাচ্ছে। সে ওই পান্তা ভাত খাওয়া ওই হারমাদ, সে ইয়েতে আপনার ওই চেন্নাইতে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্টে সে ইনভেস্ট করেছে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যে এদের আজকে এরা চেয়ে যাচ্ছে, 1 মাস পর যখন এই পার্টিটা উঠে যাবে, এদের আপনি খুঁজে পাবেন না, এরা এ রাজ্যে থাকবেই না। তার আগের দিনে টিকিট কেটে রেখেছে সবাই। আপনি যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিনের টিকিট দেখুন, সব টিকিট রিজার্ভেশন দেখবেন, সব তৃণমূল নেতাদের টিকিট রিজার্ভেশন করা আছে, থাকবেই না এরা কেউ এখানে। একটা বিষয়, এই যে শুভেন্দু অধিকারী নমিনেশন দিল এবং সেই নমিনেশনের সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, কিন্তু তার ওই র্যালি ঘিরে একটা যে চিত্র দেখা গেল, তৃণমূল কংগ্রেসের একাংশ তারা রীতিমতন ইট ছোড়ে, পাথর ছোড়ে এবং গো ব্যাক স্লোগান দেয়। এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কি বলবেন? এবং এই ঘটনাকে মুখ্যমন্ত্রী নিজে কাউন্টার করে বলছেন যে আমার ছবিতে থুতু দিয়েছে, অভিষেকের বাড়ির দিকে জুতো ছুঁড়েছে, তাহলে এগুলো কেন করছে? মানে এটা কাউন্টারে একজন মুখ্যমন্ত্রী বলছেন, এটাও কি উস্কানিমূলক নয়? মানে প্রথম কথা হচ্ছে কেউ যদি মুখ্যমন্ত্রীর ছবিতে থুতুও ফেলে বা কিছু জুতোও দেখায়, তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢিল মারতে হবে? মানে বিষয়টা কোন জায়গায়, জাস্টিফিকেশনটা কি? প্রথম কথা আমি বলছি, যদি আমাদের দলের কোনো নেতা ওনার ছবিতে থুতু ফেলে সে অন্যায় করেছে, এবং তার যদি কোনো ছবি থাকে, সেই ছবি দেখিয়ে মমতা ব্যানার্জির উচিত সেই লোকটাকে অ্যারেস্ট করা। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর ছবিতে কিছুতেই সে থুতু ফেলতে পারে না, ও ভীষণ রকম অন্যায়। এবং যদি কেউ করে থাকে, কিন্তু তার জন্য আপনার লোকেরা কেন ঢিল ছুড়বে? আপনার লোকেরা কেন এটা কি নিজের হাতে আইন নিয়ে নেবে তার জন্য? দ্বিতীয়ত হচ্ছে, অভিষেক ব্যানার্জির বাড়িতে ইট ছুঁড়েছে, আমার মনে হয় এটা মিথ্যা কথা। ফটো দেখান, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তো প্রচুর ক্যামেরা আছে, ক্যামেরা নিয়ে ফটো দেখান যে অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে ইট ছুঁড়েছে। আরে অভিষেক ব্যানার্জি গ্রামে গ্রামে তার হারমাত পাঠিয়ে বিভিন্ন লোকের বাড়িতে আগুন ধরিয়ে, গত 15 বছর কত লোকের বাড়িতে, কত লোকের অটো রিক্সায়, কত লোকের দোকানে আগুন ধরিয়ে দিয়েছে, তার কোনো ঠিক নেই। ওনার বাড়িতে আগুন ইট ফেলেছে, এইরকম একটা মিথ্যে অভিযোগ দিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাটাক করবেন? আমি বলছি তো, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে ক্যামেরা আছে, ওই সিসিটিভি ক্যামেরা, দেখাক কে কে করেছে, অ্যারেস্ট করুক। আমি বলছি আমাদের দলের কেউ যদি, আবার বলছি, কেউ যদি ওখানে বাড়িতে ইট ছড়ে অন্যায় করেছে, কেউ যদি মমতা ব্যানার্জির ছবিতে থুতু ফেলেছে, সেও অন্যায় করেছে, অ্যাকশন নিন। কেন অ্যাকশন নিচ্ছেন না? আপনারা তো ওই মুখজ্জুল না কি আছে, তাকে গিয়ে অ্যারেস্ট করতে পারলেন ওই ওখান থেকে, যাতে এনআইএ না ধরতে পারে, আপনারা সিআইডি পাঠিয়ে অ্যারেস্ট করে নিলেন। এদের অ্যারেস্ট করুন, অ্যারেস্ট না করে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, গত 15 বছর আপনার হাতে পুলিশ ছিল, কি আইন দেখাচ্ছেন আপনি লোককে? ইসলামের কথা বললেন, ওনার আপাতত যে পরিস্থিতি, অ্যাকাউন্টে অনেক টাকা দেখা গেছে এবং তার যোগসূত্র অনেক, বলছে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের যোগসূত্র নাকি এনআইএ ইতিমধ্যে পেয়েছেন, সেদিনের রাতে যে নৈরাজ্য চলেছিল সেই তদন্তে। তো সেই খবর আমিও পেয়েছি, এবং আমি বলছি 48 ঘন্টার মধ্যে বেশ কিছু বড় লোক অ্যারেস্ট হবে, কিন্তু কে অ্যারেস্ট হবে আমি এখন বলবো না। আমার কাছে খবর আছে, এবং এনআইএ ইয়ে থেকে, এবং আমার পক্ষে এটা সবার সামনে বলা সম্ভব না, আমি এখনই এটা বলতে পারবো না। কিন্তু একটা কথা আমি বলছি যে অবস্থা মানে তৃণমূলের বেশ কিছু বড় লোক এর মধ্যে জড়িত আছে। একটা বড় নিউজ আপনারা পেতে চলেছেন নেক্সট। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, এই কারণেই কি এই বিচারপতিদের আটক করা? মানে মুখ্যমন্ত্রী, দেখুন, মমতা ব্যানার্জি বলেছেন আমি এসআইআর হতে দেবো না, এসআইআর হয়েছে। উনি বলেছেন আমি সিএ হতে দেবো না, সিআইএ হয়েছে। উনি বলেছেন ওয়াকফ বিল আমি লাগু হতে দেবো না, ওয়াকফ লাগু হয়েছে।
উনি বলেছিলেন আমি রাম মন্দির তৈরি করতে, তোমরা রাম মন্দির হয়েছে। উনি 370-এর বিরোধিতা করতে বলবেন না, 370-এর বিরোধিতা হয়েছে। উনি বলেছিলেন উনি 3 তালাকের বিরোধিতা করেন, 3 তালাক আইন পাস হয়েছে। উনি যা যা বলেছেন আমরা চ্যালেঞ্জ করে সেগুলো সবকটা পাস করিয়েছি। এবং এসআইআর হয়েছে, শুধু তাই না, আগামী দিনে এনআরসি হবে। আমি আপনাকে বলছি আগামী দিনে এনআরসি হবে। এখানকার যত বাংলাদেশি রোহিঙ্গা আছে এদের এখানে ঘাট ধরে পাঠানো হবে। তবে হ্যাঁ, একটা কথা বলছি, যারা ভারতীয় মুসলমান, রাষ্ট্রবাদী হন আর না হন, যারা ভারতীয়ভাবে, যারা আইনগতভাবে ভারতীয় মুসলমান, তাদের একজনের গায়ে টাচ করবে না, আমি লিখে দিচ্ছি আজকে। একজনের কিচ্ছু হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। আমাদের দেশ চায়না নয়, আমাদের দেশ নর্থ কোরিয়া নয়, আমাদের দেশ ভিয়েতনাম নয়, আমাদের দেশ কিউবা নয়, কিচ্ছু হবে না তাদের। আপনারা দেশের সংবিধানের উপর ভরসা রাখুন। একদম শেষ প্রশ্ন করব, 2026-এর নির্বাচন কি বলবেন? ঝড় উঠেছে ইতিমধ্যেই পরিবর্তন করতে হবে, পরিবর্তন চাই। তাই বিজেপি সরকার একদিকে যেরকম স্লোগান উঠছে, সেমনি অন্যদিকে ভবানীপুর হেভি ওয়েট কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারীর এগেনস্টে তৃণমূল অভিযোগ করে তিনি লোডশেডিং করে জিতেছিলেন, নিজের যোগ্যতায় নয়। প্রথম কথা হচ্ছে যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড কে চালান? মুখ্যমন্ত্রী চালান, তার বিদ্যুৎ মন্ত্রী চালান। তাহলে লোডশেডিং কী করে করলেন? এই ওখানে শুভেন্দুবাবু করলেন। আর যদি লোডশেডিং হয়ে থাকেন, তারও তো কম্পিউটারাইজ ডেটা আছে। আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে দেখালেন না কেন? আপনারা চ্যালেঞ্জ করলেন না কেন? অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি হেরেছেন, তো হেরে তো লোককে বলতে হবে যে আমরা হেরেছি, কিছু একটা বলতে হবে, তাই লোডশেডিং করার গল্প দেন। শুভেন্দুবাবু তো তখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন না, বিদ্যুৎ মন্ত্রী তো মমতা ব্যানার্জির অনুপ্রাণিত কেউ ছিলেন। তা আপনারা অন্য লোক এসে, আপনি পারবেন? আপনাকে যদি আমি দায়িত্ব দিই এখানে লোডশেডিং করতে, আপনি পারবেন লোডশেডিং করতে? অসম্ভব ব্যাপার। এইসব আজগুবি গপ্প দেওয়া, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, মমতা ব্যানার্জি এবার 50,000-এর বেশি ভোটে হারবে। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 49,999 ভোটে হারবেন না, 50,000 হারবেন বা তার থেকে বেশি ভোটে হারবেন। দ্যাট ইজ নাম্বার 2। কারণ ওখানকার গুজরাটিরা, পাঞ্জাবিরা কেউ ওনাকে ভোট দেবে না। যেভাবে উনি গালাগাল দিয়েছেন গুজরাটি, পাঞ্জাবি, বিহারি, উত্তরপ্রদেশী, ওদের কেউ ভোট দেবে না। কয়েকটা ওই আছে। আর তাছাড়া বাঙালি যারা আছে, তারা ওনার আর ওনার ভাইপোর অত্যাচারে তাদের অবস্থা কাহিল। তাদের মানে এই সামনের দোকানে ওষুধ নিতে গেলে তাদের 1 কিলোমিটার ঘুরে যেতে হয়, এমন পুলিশ বসিয়ে রেখে দিয়েছে ওখানটা। ফলে ওখানে আমি বলছি কেউ ভোট দেবে না ওনাকে। তো অভিষেক তো ভাড়া বাড়িতে থাকেন, মানে কে? উনি খুবই গরিব, ভাড়া বাড়িতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও টালির চালে থাকেন, হ্যাঁ, অভিষেক দাবি করেন ওরা। আমি বলছি তো, অভিষেক গরিব, মমতা ব্যানার্জি গরিব। ওই দত্ত বসুর সঙ্গে যে 3,000 কোটি টাকা ইনভেস্ট করেছে ওই আপনার ওই পান্তা ভাত খায় ওই আপনার ওই কী বলে, ওই চেন্নাইতে, সেও গরিব। ঠিক আছে, ওদের সব নেতা গরিব, কিন্তু সব নেতারা আপনার জন্য ঘুরে বেড়ায়, আপনার স্করপিও, ইনোভা, বিএমডাব্লিউতে ঘুরে বেড়ায়। এই বিএমডাব্লিউতে এইরকম গরিব যদি ভারতবর্ষে থাকতো, ভারতবর্ষের দারিদ্র সমস্যা তো অনেকদিন আগে মানে চলে যেত আর কি। তো এইরকম গরিব পাওয়া যায়? মমতা ব্যানার্জির চশমাটা শুনেছি 4 লাখ টাকা দাম। তো উনি গরিব না, কে গরিব? ওনার জুতো দেখবেন একদম চকচক চকচক করে। জুতো একটু এদিক ওদিক হয়ে গেলে, একটু যদি জুতো ক্ষয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার নতুন জুতো কেনেন। শুনেছি 3 থেকে 4 দিনের বেশি নাকি উনি জুতো পরেন না। ঠিক আছে, ওনার শাড়ি দেখবেন একদম ঝকঝক তকতক করছে, একদম দামি শাড়ি। অনেকে নিন্দুকেরা বলে কেয়াসের এসে নাকি ওনাকে মানে মেকআপ টেকআপ করে দেন। আমি জানি না এটা সত্যিও হতে পারে, নাও হতে পারে। উনি এত গরিব যে কেয়াসের ছাড়া কেউ ওনার মেকআপ করতে পারেন না। আমরা তো রাস্তার ধারে ইটালিয়ান সেলুনে গিয়ে চুল টুল কাটি আর কি। ঠিক আছে, এইসব তো ভাবতেই পারি না এসব। এখন ওনার কেয়াসের তো গরিব তো বটেই, ওনারা সবাই গরিব ওনারা। তাহলে 26-এর নির্বাচনে কি হবে, একটু একটু যদি দর্শকদের বলেন। তৃণমূল 26 এবং 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 মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন, আপনার আমি বার্তা? বলছি যে 26-এর এখানে প্রথমত উনি হারবেন, ওনার দল হারবে। এবং এক সময় যেমন আমি আজকে মহাভারতটা দেখছিলাম, সেটা হচ্ছে যে ব্যাসদেব এসে মা সত্যবতী, মা অম্বিকা, অম্বালিকা, এদের ধৃতরাষ্ট্র থেকে পারমিশন নিয়ে যেমন বেরিয়ে চলে গেলেন যে আমি বানপ্রস্থে। মমতা ব্যানার্জিকেও বলি যে আপনি প্রচুর মানুষের উপকার করেছেন, এবার আপনি দয়া করে বানপ্রস্থে যান এবং এই আপনার এই হস্তিনাপুর ছেড়ে, ঠিক আছে, বাকিটা আমরা নিজেরা সামলে নেব। আপনি থাকলে আরও গন্ডগোল বাড়বে আর কি। হ্যাঁ, তো এটাই অবস্থা আর কি।